ইসরায়েলকে কড়া জবাব ইরানের, রাতভর ক্ষেপণাস্ত্র হামলা, সংঘাত বন্ধের আহ্বান বিশ্ব নেতাদের। বিএনপির প্রতি বিশেষ অনুরাগ রয়েছে সরকারের, ইউনূস তারেক বৈঠকের প্রতিক্রিয়ায় জামায়াত। পুলিশের হাতে থাকবে না মরণাস্ত্র, নির্বাচনে নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুই সপ্তাহের বেশি সময় পর সচল জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল, রোগীর ভিড়, নিরাপত্তা জোরদার। এবং বাস লঞ্চ টার্মিনাল এবং স্টেশনে ঢাকা ফেরা মানুষের ভিড়, দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম, সঙ্গে থাকছি আমি নাজিয়া কণা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবার পুরো খবর। তীব্র সংঘাতের রাত পার করেছে ইরান এবং ইসরায়েল। তেহরানের ছোড়া দফায় দফায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিব, জেরুজালেম সহ কয়েকটি শহরে। এখন পর্যন্ত প্রাণ গেছে 4 ইসরায়েলির, আহত 80 জন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। ইসরায়েলও চালায় পাল্টা হামলা। হামলা পাল্টা হামলা, একবার নয়, দুবার নয়, লাগাতার চলছেই। ইরানের এই চোখ রাঙানিতে স্মরণকালের ইতিহাসে নজিরবিহীন বিপর্যয়ের মুখে ইসরায়েল। শুরুটা করেছিল জায়নবাদীরা। শুক্রবার ইরানের পারমাণবিক অস্ত্রের উৎপাদন ঠেকানোর নাম করে দেশটিতে একের পর এক হামলা চালায় ইসরায়েল, যার শক্ত জবাবের হুঁশিয়ারি দেয় তেহরান। মধ্যরাতেই সে প্রতিশ্রুতির কঠোর বাস্তবায়ন দেখল তেল আবিব। ইরান থেকে উড়ে আসা শত শত ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ইসরায়েলের রাজধানীতে। ভেঙে পড়ে বেশ কিছু ভবন, হতাহতের চিৎকারে ভারী হয়ে আসে দখলদার দেশটির আকাশ। আমার পেছনেই বেশ কিছু ভবন রয়েছে যা হামলায় বিধ্বস্ত হয়েছে। এখানে প্রচুর মানুষ আটকা পড়েছে। আমরা তাদের উদ্ধার করার চেষ্টা করছি, তবে ধ্বংসস্তূপ সরানো কঠিন হয়ে পড়েছে। আকস্মিক হামলার তীব্রতায় হতবিহ্বল হয়ে পড়ে আইডিএফ, আর নেতৃত্বে যার থাকার কথা সবার সামনে, সবার আগে তিনি দিলেন গা ঢাকা। হামলার পর মুহূর্তেই নিরাপদ আশ্রয়ে সরে যান নেতানিয়াহু। তবে কোথায় সে নিরাপদ স্থান, সেটি রাখা হয় অজ্ঞাত। আর এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কুমিরের কান্না কাঁদেন ইসরায়েলি দূত। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এখনই তাদের না থামালে 2 দিন পর পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুড়বে। বিশ্বশান্তি ধরে রাখতে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখার অনুমোদন দেয়া যাবে না। Iran could have produced enough material for multiple bombs. এরপর সেই যে শুরু হলো হামলা, তা থামেনি শনিবারেও। এবারে শুধু তেল আবিব নয়, লন্ডভন্ড হয় জেরুজালেম সহ বড় কয়েকটি শহর। সাইরেনের শব্দে কেঁপে ওঠে হাইফা, এলিয়াত সহ বেশ কিছু এলাকা। মধ্য ইসরায়েলে হুড়মুড় করে ভেঙে পড়ে অসংখ্য ভবন, কয়েকটি আবাসন থেকে ভেসে আসে আগুনের লেলিহান শিখা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংঘাত নিয়ে সৌদি যুবরাজের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এদিকে তুরস্ক বলছে ইসরায়েলের দস্যুতার অবসান হওয়া উচিত। ইসরায়েলের হামলার পর ইরানের শক্ত জবাব চিন্তার ভাঁজ ফেলেছে বিশ্ব নেতাদের কপালে। তেহরানের প্রতিরোধের পর সংযমের সুর তেল আবিবের কণ্ঠে। সংকট নিরসনে মোড়লদের সাথে ফোনালাপ চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদির সাথে।
সংঘাত মেটাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথেও কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট, দিয়েছেন যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব। উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্টও। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানালেও ইরানকেই দুষছেন ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাত দীর্ঘায়িত হলে গোটা মধ্যপ্রাচ্য ঝুঁকিতে পড়বে বলে জানিয়ে সংযমের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইসরায়েলের আগ্রাসনকে অগ্রহণযোগ্য ও উস্কানিমূলক বলে দাবি করেছে ক্রেমলিন। এক প্রতিক্রিয়ায় ইরানের পারমাণবিক সমৃদ্ধির বিরোধিতা করেছে জার্মানি। আঞ্চলিক স্থিতিশীলতা বজায়ের আহ্বান জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এমন পাল্টাপাল্টি হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে দাবি ইরাকের। ইসরায়েলের দস্যুতার অবসান ঘটানো উচিত বলে মন্তব্য করেছে তুরস্ক। তেল আবিব শুধু আগ্রাসনের ভাষা বোঝে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। ইরানের পাল্টা হামলাকে সমর্থন করেছে হুতি বিদ্রোহীরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। যুক্তরাজ্য সফরের প্রথম দিন বিভিন্ন আলোচনা সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা, গ্রহণ করেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। তবে সফরে উল্লেখযোগ্য ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠক। বিএনপির সাথে সরকারের যৌথ প্রেস ব্রিফিং আগামী নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। বিবৃতিতে বলা হয়, এটি রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। অন্যান্য দলের মতো প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠককে স্বাভাবিক হিসেবে দেখছে জামায়াত। তবে দাবি করেন, একসাথে সংবাদ সম্মেলন করে সরকারের একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে, যা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একটি নির্দিষ্ট দলের সাথে আলাপ করে সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে না। ফ্যাসিবাদের নানা বিষয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবে জনতার অধিকার পার্টির আলোচনা সভায় বিএনপির এই নেতা আহ্বান জানান, রাজনৈতিক দলগুলো যেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করে গণতন্ত্রকে ব্যাহত না করে। নির্বাচন চাই না এমন কোনো রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই। ফ্যাসিবাদ নানানভাবে নানান ঘটনায় এটা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আরেকটি ব্যাপার বলে আমি, আমাদের যে পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ হিসাবে দাবিদার, মুখোশধারী গণতন্ত্রের দাবিদার, গণতন্ত্রের জন্য সব থেকে বিপজ্জনক শক্তি। এই দেশ সম্বন্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মরণাস্ত্র থাকবে না, একথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এপিবিএনের সদর দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি জানান, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সকালে রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের হেডকোয়ার্টার পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। খোঁজখবর নেন বাহিনীটির সার্বিক কার্যক্রমের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেল থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না। বলেন, এপিবিএনের মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র। মারণাস্ত্র বলতে হলে ওটা বুঝাইছি, বড় ধরনের অস্ত্র থাকবে না। তার কাছে তো রাইফেল থাকবেই। তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার অন্যান্য বাহিনীর থেকে একটু ডিফারেন্স। এখানেও পুলিশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বাহিনীর হাতিয়ারটা একটু ডিফারেন্স। এরপর উত্তরায় র্যাব 1-এর কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সরকার যখনই চায় তখনই জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। আমাদের ইলেকশন যেই সময় হবে ওই সময়ের জন্য যেই ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। এ সময় তিনি ভারতের অবৈধ পুশিনেরও সমালোচনা করেন। আহ্বান জানান, ভারতে যদি বাংলাদেশি নাগরিক থাকে নিয়মতান্ত্রিকভাবে তাদের দেশে ফেরানোর। আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব, বাট সেটা প্রপার চ্যানেলে আসতে হবে।
মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা। 18 দিন পর চালু হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সব সেবা। জোরদার করা হয়েছে নিরাপত্তা। কর্তৃপক্ষ জানায় জুলাই অভ্যুত্থানে আহত অনেককে ছাড়পত্র দেয়া হলেও বেশিরভাগই হাসপাতাল ছেড়ে যাননি। এতে বেড সমস্যায় পড়তে হচ্ছে নতুন রোগীদের। 2 সপ্তাহের বেশি সময় পর পুরোদমে চালু হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কার্যক্রম। শনিবার সকাল থেকেই চিকিৎসা সেবা চালু হয় বহির্বিভাগে। যারা সেবা নিতে এসেছেন তাদের তেমন একটা বেগ পেতে হয়নি। গত বৃহস্পতিবার আমি আসছিলাম, আসার পরে কোনো ডাক্তার ছিল না, প্রায় বন্ধই ছিল এবং বাইরে আপনার অনেক পুলিশ ছিল। আজকে আবার আসছি, আসার পরে আগের মধ্যে স্বাভাবিক অবস্থা। এখন আজকে তো মোটামুটি ভালোই দেখলাম, যেহেতু একটা সিচুয়েশন এখানে ঘটনা ঘটে গেছিল, তার পরিপ্রেক্ষিতে হয়তো তারা কিছুটা সংশোধন হতে পারে। তবে হসপিটাল কর্তৃপক্ষ বলছেন জুলাই অভ্যুত্থানে আহত অনেকেই ছাড়পত্র দেওয়ার পরও তারা হাসপাতাল ছেড়ে যায়নি। এতে নতুন করে রোগীদের বেড পেতে সমস্যা হচ্ছে। থেকে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই, চিকিৎসা তাদের দরকার আছে, সেটা বাসায় বসে নিলেই হবে। নিরাপত্তার ঝুঁকিতে আমরা আছি, কারণ ওরা বাইরে গ্যাদার হচ্ছে। ভর্তি যে 4-5 জন আছে তারা আমাদের সিস্টারকে বেড রেডি করার জন্য যেসব প্রসেস করা, ওইখানে তারা বাধা সৃষ্টি করছে। হাসপাতালের পুরুষ বিভাগে চিকিৎসা নিচ্ছেন 5 জুলাই আহত। পুরো ওয়ার্ড দখলের অভিযোগের বিষয়ে তারা বলেন, যারা ঈদ করতে বাড়ি গেছেন তারা এসে উঠবেন এসব খালি বেডে। আমরা ছুটিতে গেছি, ছুটির থেকে আইবো, আয়া থাকবো কই, মানে আইলে আপনার যদি হসপিটাল না ঢুকতে দেন তাহলে কি আমাকে রোগী আছে 57 জনের ভিতরে 4 জন রোগী ভর্তি রাখছে। যার আন্ডারে ভর্তি সেই আমাকে রিলিজ দিবে যদি আমার ট্রিটমেন্ট না থাকে। আমার ট্রিটমেন্ট আছে, সে ট্রিটমেন্ট লিখবে, ট্রিটমেন্ট লিখতে যায় দেখে ফাইলে আগে থেকে রিলিজ পেপার তৈরি। এদিকে বহিরাগতরা যাতে হাসপাতালে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব প্রবেশপথ বন্ধ করে একটি মাত্র গেট দিয়ে হাসপাতালে রোগীদের প্রবেশ করানো হচ্ছে। পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট মানে অবনতি হওয়ার একটা যথেষ্ট সুযোগ রয়েছে। আমাদের কাছে এরকম তথ্য রয়েছে যে এখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই আমরা এখানে ফোর্স বাড়িয়েছি। এর আগে গেল 25 মে হাসপাতালের পরিচালকের কক্ষে বৈঠক চলাকালে সঠিক চিকিৎসা না পাওয়া ও অবহেলার অভিযোগ এনে বিষপান করেন সেখানে চিকিৎসা নেয়া 4 জুলাই যোদ্ধা। এই ঘটনার 3 দিন পর 28 মে উন্নত চিকিৎসা ও বিদেশে যাওয়ার দাবিতে আন্দোলনে নামে জুলাই যোদ্ধারা। একই দিন বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে সংঘর্ষে জড়ায় জুলাই আহতরা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। সড়ক, রেল এবং নৌপথে রয়েছে উপচে পড়া ভিড়। পথে দুর্ভোগ না থাকলেও ভ্যাপসা গরমে চরম ভোগান্তিতে পড়েন ঢাকায় ফেরা মানুষজন। ছুটি শেষ, এবার কাজে ফেরার পালা। ঈদ উপলক্ষে সরকারি ছুটির শেষ দিনে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় যাত্রীদের ভিড়। প্রিয়জনের সান্নিধ্যে কয়েকদিন কাটানোর আনন্দ থাকলেও ফিরতি পথে গরম আর যাত্রী চাপে ভোগান্তির কথা জানান অনেকে। আসার পথে ট্রেনে তো ভিড়, প্রচন্ড ভিড়। এসিতে এসেছি, মানে উঠতে পারছিলাম না। সবার ছুটি শেষ, এই জন্য আর কি চাপটা বেশি পড়ে গেছে। নিষেধ অমান্য করে অনেককে ছাদে ভ্রমণ করতে দেখা যায়। 3টি ট্রেন কিছুটা দেরিতে স্টেশনে পৌঁছালেও বড় আকারের শিডিউল বিপর্যয় ছিল না। মানুষ প্রচুর, আর টিকিট পেতে ঝামেলা, টিকিট একদম শেষ হয়ে গিয়েছিল। আমরা স্ট্যান্ডিং টিকিট করে তারপরে আসছি। অনেক ভিড় আর আমরা টিকিট পাই নাই, তাই ছাদের মধ্যে কষ্ট করে আর কি আইছি। পশ্চিমাঞ্চলের যে এই 3টা ট্রেন একটু বেশি বিলম্বে ঢাকা ইন করে এবং বিলম্বে প্রবেশ করার কারণে ট্রেনটা ছেড়ে যেতেও কিছুটা বিলম্ব হয়। বড় বড় স্টেশনগুলোতে বিশেষ টিম গঠন করা আছে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে কর্মচারী এবং জিআরপি পুলিশদের সমন্বয়ে। কিন্তু ছোট ছোট স্টেশনগুলোতে কিছু যাত্রী ছাদে উঠতে দেখা গেছে। সদরঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। লঞ্চের ভাড়া নিয়ে তেমন অভিযোগ ছিল না, তবে নামার পর পরিবহন সংকটে হয়রানিতে পড়েন অনেকে। এতক্ষণ ধরে আমরা হাঁটতে এখানে আসছি,
এখনো মানে গাড়ি পাচ্ছি না আর কি। 30 টাকার ভাড়া 200 টাকা যাওয়ার জন্য বলতেছে। আমি চাচ্ছি যেতে, কিন্তু পারতেছি না। দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ঢাকামুখী সড়কপথে ছিল যাত্রীদের চাপ। প্রায় প্রতিটি পরিবহনে দেখা যায় আসন সংকট। এ সুযোগে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। বাচ্চা কাচ্চা নিয়ে এখন আপনার যাইতে পারতেছি না, সিট পাচ্ছি না। দেখতেছি অনেক ভিড়, গাড়ির কোনো সিট নাই, ওখানে ভোগান্তি আর কি। উত্তরাঞ্চল থেকে যারা ফিরেছেন তাদের যমুনা সেতুর প্রান্তে কিছুটা যানজটে পড়তে হয়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দর্শকের বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হীরক গুণ। হীরক, বাস টার্মিনালগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় কেমন? সেই সাথে একটা জিনিস জানতে চাই যে টিকিট না পাওয়ার একটা সংকটের কথা আমরা জানতে পারছি, তার সত্যতা কতটুকু? ভোর থেকেই কিন্তু যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের কিন্তু চাপ ছিল। ঠিক দুপুর পর্যন্ত কিন্তু এই মহাসড়কে ব্যাপক যানবাহনের চাপ ছিল। উত্তরবঙ্গ থেকে মানুষ কিন্তু ঈদ স্বজনদের সাথে ঈদ করে তারা কিন্তু কর্মস্থলে ফিরছে এবং যানবাহনের জন্য কিন্তু আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এই কড্ডার মোড়ে কিন্তু হাজার হাজার যাত্রী তারা কিন্তু অপেক্ষা করছে যানবাহনের জন্য। আমরা দেখেছি যে যাত্রীবাহী বাসের পাশাপাশি অনেকে কিন্তু খোলা ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেট কার যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু আসলে তারা ঢাকায় ফিরছে। তবে আমরা যেটি দেখেছি যে কড্ডার মোড়ে এসে যে অতিরিক্ত ভাড়া আদায়ের কিন্তু একটি অভিযোগ রয়েছে এবং সেখানে কিন্তু অনেক 2 থেকে 3 গুণ ভাড়া কিন্তু চাচ্ছে চালকরা, বাস চালক এবং বাস কর্তৃপক্ষ। আমরা যেটি দেখেছি যে এই যে বাস কাউন্টারগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে যে পর্যাপ্ত টিকিট কিন্তু আগেই বিক্রি হয়ে গেছে, যে কারণে কিন্তু এই কড্ডার মোড়ে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্থান থেকে কিন্তু যে হাজার হাজার যাত্রী তারা কিন্তু এই যে দুপুর এবং রোদ এবং ব্যবসা গরমে কিন্তু তারা অনেকটাই কষ্ট পোয়াচ্ছে। তারপরেও কিন্তু যে যেভাবে পারছে সেভাবে কিন্তু বা তারা ঢাকায় যাচ্ছে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত এই মহাসড়কে যানবাহনের চাপ থাকলে এখন স্বস্তির খবর হচ্ছে যে দুপুরের পর থেকে কিন্তু যানবাহনের চাপ কিছুটা কমেছে। এখন কিন্তু যানবাহনগুলো স্বাভাবিক গতিতেই চলছে। তবে ভোর থেকে দুপুর পর্যন্ত কিন্তু এই যে 22 কিলোমিটার মহাসড়ক যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুল পর্যন্ত কিন্তু ছিল, তবে এখন কিন্তু যানবাহনের চাপ অনেকটাই কম রয়েছে। কণা। হীরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, হীরক গুণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিরাজগঞ্জ থেকে, জানাচ্ছিলেন ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় ছিল বাস টার্মিনালগুলোতে, সে খবরই। দিনাজপুরের ঘোড়াঘাটে বাস এবং ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে 5 জনের, আহত হয়েছেন অন্তত 15 জন। ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নূরজাহানপুর এলাকায় দাঁড়িয়েছিল আমবোঝাই একটি ট্রাক। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান 5 জন। এদিকে মুন্সিগঞ্জে পদ্মা সেতুতে ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকে ধাক্কা দিলে 2 জন নিহত হয়। এছাড়া ঝালকাঠিতে 2 জন, টাঙ্গাইল, কুষ্টিয়া এবং মাগুরায় 1 জন করে নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে আক্রান্ত হয়েছেন 5,570 জন। এর মধ্যে বরগুনাতেই 1,552 জন, অর্থাৎ মোট যা আক্রান্ত তার 44% হচ্ছে বরগুনার। আর মোট মৃত্যু 28, তার মধ্যে 6 জনই এই জেলার। তাই বরগুনাকে হটস্পট ঘোষণা করা এবং সেটার ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। 2025 সালের শুরু থেকে বিশ্বে 3 মিলিয়ন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, আর এতে মারা গেছেন 1,400 জন। বাংলাদেশেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গেল বছরের 13 জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল 3,181 জন, আর মৃত্যু ছিল 39। এবছরই একই সময়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 5,570 আর মৃত্যুর সংখ্যা 28। গেল বছর চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও মৃত্যু বেশি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। আর এবছর বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা বেশি আর মৃত্যুও বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে।
গেল বছর চাঁদপুর জেলায় বেশি আক্রান্তের সংখ্যা থাকলেও এবছর বেশি আক্রান্তের সংখ্যা বরগুনা জেলায়। এই জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1552 আর মৃত্যু হয়েছে 6 জনের। বরগুনা কোস্টাল এরিয়া হওয়ার কারণে, পানি লবণাক্ত হওয়ার কারণে মানুষ, সাধারণ জনগণ বিভিন্ন জায়গাতে তারা বৃষ্টির পানি জমিয়ে রাখে, বিশেষ করে মটকা, বালতি, ড্রামে তারা এই বৃষ্টির পানি জমিয়ে রাখে এবং সেগুলি তারা তাদের রান্নাবাড়া, তাদের গোসল এর কাজে ব্যবহার করে। এই যে পানির সংকট, সেই পানির সংকটটি যতদিন পর্যন্ত সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণ করা খুব কঠিন। বরগুনা জেলায় হটস্পট ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারের মধ্যে ফগিং করে, লার্ভিসাইডিং করে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো মশা বেঁচে না থাকে, কারণ ওই বাড়িতে যদি মশা বেঁচে থাকে তাহলে ওখান থেকে ডেঙ্গুটি আরও বেশি বিস্তৃত হবে, জ্যামিতিক হারে ছড়িয়ে যাবে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতি শেষে আবারও ফিরলাম বিকেল 4টার খবরে। দ্রুত এবং স্বল্প খরচে মামলা নিষ্পত্তি, ফৌজদারি কার্যবিধি দ্রুত এগিয়ে নেওয়া সহ 3টি লক্ষ্য নিয়ে সংস্কারের বিষয়ে কাজ করছে আইন মন্ত্রণালয়। দুপুরে রাজধানী বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিতে আইনগত পরিবর্তনে কাজ করছে সরকার। জানান, প্রতি বছর দেশে 5 লাখের বেশি মামলা হয়, তার মধ্যে 34,000 মামলা পরিপূর্ণভাবে সম্পূর্ণ করা হয়। তবে সরকারি আইনগত সহায়তা প্রতিষ্ঠানকে যদি দক্ষ করে গড়ে তোলা যায় তাহলে 1 বা 2 লাখ মামলা নিষ্পত্তি করা সম্ভব। এদিকে যেসব জেলা আদালতগুলোতে ভবন সংকট এবং প্রযুক্তিগত সংকট সহ নানা জটিলতা রয়েছে তা দ্রুত সমাধান করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা 3টা টার্গেট করেছি সংস্কার কার্যক্রমের ব্যাপারে। সরকারি আইনগত সহায়তার মাধ্যমে যে আমরা মধ্যস্থতার মাধ্যমে মামলা স্বল্প খরচে স্বল্প সময়ে নিষ্পত্তি করছি, সেটার সংখ্যা 35,000। আমরা সেটাকে 1 থেকে 2 লক্ষে নিয়ে যেতে পারবো। 1 লক্ষ তো অবশ্যই পারবো, আমাদের টার্গেট হচ্ছে 2 লক্ষে নিয়ে যাওয়া। জুলাই আগস্ট আন্দোলন দমাতে কি কি নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা, কার কার মাধ্যমে সেসব নির্দেশনা বাস্তবায়ন হয় তাই উঠে এসেছে শেখ হাসিনার বিরুদ্ধে দাখিল করা ট্রাইব্যুনালের এক প্রতিবেদনে। এটি প্রথম মামলা যেখানে বলা হয়েছে শেখ হাসিনা জুলাই আন্দোলনে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। মাসুদুর রহমানের রিপোর্ট। অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারত পালানোর পর পেরিয়েছে 10 মাসেরও বেশি সময়। জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুড়ে কি করেন শেখ হাসিনা তার একটি আমলনামা প্রতিবেদন আকারে দাখিল করেছে তদন্ত সংস্থা, যা হাতে এসেছে চ্যানেল 24-এর। ট্রাইব্যুনালে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন তা 1 জুলাই শুরু হলেও আন্দোলন বেগবান হয় 14 জুলাই। মূলত শেখ হাসিনা সরকারের পতনের শুরু সেদিন থেকেই উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা গণভবনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ছাত্রদের অবজ্ঞা সুরে রাজাকারের বাচ্চা বলেন এবং আন্দোলনরত এক ছাত্রকে বের করে দেওয়ার হুমকি দেন। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রতিবেদনে বলা হয়েছে, এই মন্তব্যের পর ক্ষুব্ধ হয় সাধারণ ছাত্ররা। রাতেই আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয় রাজু ভাস্কর্যের পাদদেশে। মিছিল বের হয় ঢাবি ক্যাম্পাসে। এ সময় ঢাবি ক্যাম্পাসে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। 14 জুলাই রাতে শেখ হাসিনা কথা বলেছিলেন ঢাবির তখনকার ভিসির সাথে, যেখানে শেখ হাসিনা আন্দোলনকারীদের যে মেরে ফেলার নির্দেশ দেয়া হয়েছে তা ভিসি মাকসুদ কামালকে নিশ্চিত করেন। একই সাথে ছাত্রদের তিনি সেই ফোন রেকর্ডেও রাজাকার বলে উল্লেখ করেন। সেদিন রাত 1টায় নতুন কর্মসূচি ঘোষণা করা হলে ফিরে যায় ছাত্রছাত্রীরা। 15 জুলাই রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় ছাত্ররা। এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন দমনে ছাত্রলীগে যথেষ্ট বলে মন্তব্য করেন। দুপুরেই সেই নির্দেশ পেয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম আন্দোলনকারীদের শেষ দেখে নেয়ার হুমকি দেন।
প্রতিবেদনে বলা হয় এই ঘটনার পর হামলা করা হয় সাধারণ ছাত্রদের উপর। সেদিন বিজয় ৭১ হলের সামনে উপর্যুপরি হামলায় মুহূর্তেই ৩০০-এর বেশি ছাত্র আহত হন। আহতদের ঢাকা মেডিকেল ও ঢাবি মেডিকেলে নেওয়া হলে সেখানেও হামলা চালায় ছাত্রলীগ যুবলীগ। শুধু তাই নয়, সাধারণ শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে গুলিও ছোড়া হয়। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে। এসব ঘটনার পর আন্দোলন ছড়িয়ে পড়ে সব বিশ্ববিদ্যালয়ে। উল্লেখ করে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সবখানে আন্দোলনকারীদের উপর নৃশংস হামলা চালানো হয়। আন্দোলন ছড়িয়ে পড়ে স্কুল, কলেজ সহ ঢাকার 16টি স্থানে। আন্দোলনে জড়িয়ে যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এরই মধ্যে ঘটে জুলাই আন্দোলনের প্রতীক হয়ে থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের দুহাত প্রসারিত করে গুলির আহ্বানকে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিতে আসামি শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী মামুনকে সরাসরি নির্দেশ দেন আবু সাইদের হত্যাকারী প্রকৃত খুনি পুলিশ ও তার সহযোগীদের বাদ দিয়ে আন্দোলনকারীদের দায়ী করে ব্যবস্থা নিতে। এক শিশুকেও আটক করা হয়। উদ্দেশ্য প্রণোদিত সুরতহাল ও ময়না তদন্ত প্রতিবেদনও দিতে চিকিৎসককে বাধ্য করা হয়। ট্রাইব্যুনালে দাখিল হওয়া এই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশ পালনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুন বিনা উস্কানিতে সাধারণ নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সহ পুলিশি আক্রমণ বন্ধের কোনো ব্যবস্থাই নেয়নি। আওয়ামী সন্ত্রাসী যারা পুলিশের সহযোগী হিসেবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বরং শেখ হাসিনার প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা অধস্তনদের নিকট পৌঁছে দিয়ে নানাভাবে সহযোগিতা করেছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। অবৈধ অর্থ উদ্ধারে সরকারের উদ্যোগে নড়ে চড়ে বসেছেন পাচারকারীরা। করছেন তাদের পাচার করা অর্থে গড়া সম্পদের হস্তান্তর। এর কারণ হচ্ছে যুক্তরাজ্যে পাচারকারীদের সম্পদ জব্দের সম্মিলিত চেষ্টার অগ্রিম ফলাফল। চ্যানেল 24-এর সাথে সাক্ষাৎকারে এমন কথাই জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, অর্থ ফেরত আনার খরচ বহন হবে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে। যুক্তরাজ্য প্রতিনিধি লিপটন কুমারের সহায়তায় মাসুম মিয়ার রিপোর্ট। আওয়ামী আমলে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট ও অর্থ পাচারের তালিকায় থাকা শীর্ষদের অন্যতম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, যিনি ব্যাংক থেকে ঋণের নামে বিহাত করেন 1100 কোটি টাকা। অভিযোগ, এই অর্থের বেশিরভাগ দিয়েই তিনি সম্পদ গড়েছেন বিদেশে। তবে সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দের অনুমোদন পায়। এর আগে সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার প্রায় 1,500 কোটি টাকার মূল্যের সম্পদ জব্দ করে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন, পাচারের অর্থ ফেরত আনার উদ্যোগে নড়েচড়ে বসেছে পাচারকারীরা। ফলে নানা উপায়ে চেষ্টা করছেন সম্পদ হাত বদলের। তাই জরুরি ছিল এসব জব্দ করা। গভর্নর মনে করেন, এই কার্যক্রম অন্য দেশের ক্ষেত্রেও ইতিবাচক ফল দেবে বাংলাদেশের জন্য। অ্যাসেটগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, অর্থাৎ লন্ডনে হয়তো 300 বাড়ি আছে তার, সেটা সে বিক্রি করে ফেলে, তাহলে তার ওটা আমি পাচ্ছি না, ওটা আবার খুঁজতে হবে আমাকে। এখানে তো এখন আমি খুঁজে ফেলেছি, কাজেই এটাকে ফ্রিজ করা এক্সপেকটেশন ছিল, তার একটু আগেই হয়ে যাচ্ছে জিনিসটা। অর্থাৎ আমরা খুবই আশাবাদী যে আরো ভালো ফল পাবো। এখানে যেটা হয়েছে, যেটা কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর কারণে এটা হয়েছে তা নয়, এখানে একটা সম্মিলিত প্রচেষ্টা আমরা নিয়েছি। গভর্নর বলছেন, অর্থ ফেরত আনার পরবর্তী পদক্ষেপ হিসেবে ক্রিমিনাল ও সিভিল মামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তবে সিভিল মামলার ক্ষেত্রে আদালতের বাইরেও থাকবে সমঝোতার সুযোগ। আর এই সংক্রান্ত ব্যয় মেটানো হবে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সাথে অর্থ ভাগাভাগির চুক্তির মাধ্যমে। লিটিগেশন ফান্ডিং এর ব্যবস্থা করা, অর্থাৎ একটা ভাগাভাগির মাধ্যমে ইন্টারন্যাশনাল ল ফার্ম গুলো আমাদের হয়ে মামলাটা করবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সিভিল মামলাটা করবেন তারা, এবং সেখানে তারা যদি অর্থ উদ্ধার করতে পারেন, সেই অর্থটা একটা অংশ তারা নেবেন, বাকিটা আমাদেরকে দিয়ে দেবে।
যাতে আমাদের নিজেদের টাকা খরচ করতে না হয়। কারণ এইগুলা প্রক্রিয়া যদি আমরা ল ফার্মের হাতে টাকাটা এটা ছেড়ে দিই তাহলে কিন্তু তারা আমাদেরকে চুষে ফেলবে। শ্বেতপত্রের তথ্য অনুযায়ী গেল 15 বছরে প্রায় 29 লাখ কোটি টাকা পাচার হয়েছে বিদেশে, যার মধ্যে অন্তত 2 লাখ গেছে ব্যাংক খাত থেকে। আর এসবের অন্যতম গন্তব্য যুক্তরাজ্য। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়াটি জটিল। এই চ্যালেঞ্জ নিয়েই অন্তত 12টি মামলায় সফল হতে চায় অন্তর্বর্তী সরকার, যে লক্ষ্যে চলছে মানি লন্ডারিং আইনের সংশোধন এবং নতুন অধ্যাদেশ তৈরির কাজ, যেখানে জব্দ করা হবে স্থাবর অস্থাবর সব সম্পত্তি, দায় গড়াবে পরবর্তী প্রজন্ম এবং ব্যবসায়িক উত্তরাধিকারের উপরও। ইমদাদ হক জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের অর্থনীতির বড় বিস্ফোরা অর্থ পাচার, যার শুরু স্বাধীনতার পর থেকেই। তবে এই কার্যক্রম যেন ক্যান্সারে রূপ নেয় 2009 সালে আওয়ামী সরকার ক্ষমতা নেওয়ার পর। জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব নিয়ে দেশের বাইরে চলে যাওয়া অর্থ ফেরানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার, যে জন্য কাজ করছে একাধিক সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ টাস্ক ফোর্স। ওই টাস্ক ফোর্সের অধীনে রয়েছে 11টি ভিন্ন দল, যারা তদন্ত করছে দেশের বড় ব্যবসায়িক গ্রুপ, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয় ব্যয়ের তথ্য, যে তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে। ম্যাজিস্ট্রেসি থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা তো যাবে, তো ওখানে তো ওইখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসলে তো কেউ আপনার ভরসা পাবে না, কারণ আপনার তো লিগ্যাল প্রোটেকশন দরকার হবে। আপনি যেই কিনুক এবং আপনি বিক্রি করে দেশে যেগুলি আছে সেগুলি যদি বিক্রি করতে না পারেন তাহলে এটি করবেনটা কি? তো যেমন হচ্ছে যে উদ্যোগগুলো আমরা নিয়েছি এটাকে আর বাড়ানো না, এটাকে কার্যকর করা, সেখানেই বোধহয় ফোকাসটা বেশি করা উচিত। এরই মধ্যে বেশ কয়েকটি ধারায় সংশোধনী আনা হয়েছে বিদ্যমান মানি লন্ডারিং আইনে, যেখানে বলা হয়েছে জব্দ করা হবে অভিযুক্তদের স্থাবর অস্থাবর সব সম্পত্তি। এর থেকে পার পাবেন না উত্তরাধিকাররাও। চলছে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আরও একটি আইন প্রণয়নের কাজ। এছাড়া পর্যবেক্ষণ করা হচ্ছে সন্দেহজনক লেনদেন। আইনের সংশোধন করতে যাচ্ছি, মানি লন্ডারিং অ্যাক্টের মধ্যে আমরা এই টাস্ক ফোর্সকে স্বীকৃতি দিচ্ছি, যেটা একটা সরকারি এজেন্সি হিসেবে আইনগতভাবে স্বীকৃত হবে। টাস্ক ফোর্সের তখন অনেক ক্ষমতায়ন হবে। টাস্ক ফোর্সটা তখন উইল অ্যাক্ট অ্যাজ দ্য কোঅর্ডিনেটিং বডি সবার মধ্যে, যাতে এই বেড়াজালগুলোকে আমরা অতিক্রম করতে পারি। পাচার হওয়া অর্থ ফেরানোর মতো জটিল প্রক্রিয়ায় অন্তত 12টি ঘটনায় সফল হতে চায় অন্তর্বর্তী সরকার। রাজনীতি, আমলাতন্ত্র আর ব্যবসা ত্রিমুখী আঁতাতে দেশ থেকে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা। এখন এসব ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ কতটুকু সফল হবে সেটাই প্রশ্ন। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন।